নমস্কার স্যার। আমরা এখন ফেসবুক লাইভে আছি। আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। আমাদের পরম শ্রদ্ধাভাজন শিক্ষক, ধর্মপুর এডুকেশন স্টেটের প্রাক্তন আহ, প্রধান শিক্ষক এবং বর্তমানে অবসরপ্রাপ্ত স্যার, দীর্ঘদিন শিক্ষকতা পেশা আহ, শেষ করে উনি এখন অবসরে আছেন। তা আজকে আমাদের জগন্নাথ স্যার, সবার পরিচিত জগন্নাথ স্যার আমাদের সাথে আজকে আছেন, যারা ধর্মপুর এডুকেশনাল স্টেটের ছাত্র। আপনারা আশা করি পুরো অনুষ্ঠানটা দেখবেন। স্যারের কাছ থেকে আমরা শুনবো, জানবো, অতীত নিয়ে অনেক কিছু স্যারের অভিজ্ঞতা আছে। তো স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনি যদি বলতেন। হ্যাঁ, আছি আমি। আজ চলতেছে ভালো আছে একরকম। কারণ আমি তো 22 সালে স্ট্রোক করছি। স্ট্রোক করার পরে তো ছিলাম, তা এখনো অসুস্থ হয়, তারপরে এর মধ্যেই ভালো আছে। এই অসুস্থ স্যার, স্যার, আপনি মাঝখানে অসুস্থ ছিলেন, দীর্ঘদিন ঢাকায় ছিলেন, হসপিটালে ছিলেন। তো হ্যাঁ, সেই অসুখটা এখন এখন কি অবস্থা আছে, মানে আপনার শারীরিক অবস্থার বর্তমান অবস্থা কিরকম? শারীরিক অবস্থা তো এখন এখন তো একদম দুর্বল। এক 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 নম্বরে দুর্বল, 2 নম্বরে কিছু স্ট্রোক করলে যেরকম একটা অবস্থা হয়, কথাবার্তার কিছু এই অস্পষ্টতা আসে, চলাফেরার কিছুটা এই কিছুটা এই হয়ে যায়, কচ্ছপ গতি হয়ে যায়। আমার মানে ওই অবস্থা। আপনার ওই এখন বয়স কত স্যার? আমার 73 বছর চলে এখন এমনি, আমাদের পুষ্টি অনুসারে, আর এমনি সার্টিফিকেট অনুসারে 1-1.5 বছর কম। আচ্ছা, আচ্ছা। স্যার, আপনার হ্যাঁ, সম্পর্কে যদি শুরুতে বলেন, আপনার মানে পড়াশোনা কোত্থেকে শুরু করেছেন, আপনি প্রাইমারি লেভেল থেকে, বা আপনি Exactly. একাডেমিক হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি চোদ্দনপুর প্রাইমারি স্কুল আছে আমাদের গ্রামে, এই প্রাইমারি জি। স্কুলেই পড়তাম। ওইখান থেকে পড়া শেষ করি বক্স মোহাম্মদ হাই স্কুলে পড়ছি 3 বছর, ক্লাস 8 পর্যন্ত। ওইখান থেকে শুধু বিজ্ঞান পড়ার জন্য আমি পড়ছিলাম, তখন পড়ছিলাম ফুলগাজী আর ছাগলনাইয়া ছাড়া বিজ্ঞানের এই ছিল না, আমরা তখন পড়তাম আর কি। আমার তখন 68 সাল, আমি যখন ক্লাস 9-এ ভর্তি হই বিজ্ঞান বিভাগে পরশুরাম হাই স্কুলে। পরশুরাম হাই স্কুলে আমাদের শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন নূর নূর মোহাম্মদ। আবার সহকারী প্রধান শিক্ষক ছিলেন সন্তোষ কুমার মল্ল। ভালো ভালো শিক্ষক ছিলেন, খুব ভালো শিক্ষক। আমাদের জীবনের, আমার জীবনের ওনাদের ছোঁয়া পেয়ে আমি দেখবো এই অত্যন্ত আ- আমরা তো মূলত প্রত্যন্ত অঞ্চলে ছিলাম। জি স্যার। চোদ্দনপুর গ্রাম, চোদ্দনপুর গ্রামটা এখনো তো প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের জন্য। এখন হয়তো ইদানিং রাস্তাঘাট কিছুটা ডেভেলপ হয়েছে, বা বিদ্যুৎ আসছে, বা অন্যান্য দিক থেকে সবকিছু ডেভেলপ হয়েছে, কিন্তু এক সময় তো আমরা ফেনী হাঁটি যেতে হয়েছে। কলেজে যখন পড়তাম, ইন্টারমিডিয়েট যখন পড়ছি, বাড়ি থেকে মুন্সিয়াট যেতাম, মুন্সিয়াট ট্রেনে উঠে ফেনী যেতাম। তো কোনো প্রত্যেক দিন এই অবস্থা। ওই যতক্ষণ পর্যন্ত আমরা ফেনীতে বাসা টাসা ঠিক করতে পারতাম না, বা বাসা ঠিক করতে যদি দেরি হইতো, তো বাড়ির থেকে আসা যাওয়া করতে হইতো। সকালবেলায় যেতাম, তখন রাস্তাঘাট কিছুই ছিল না। রাস্তাঘাট একদম এই ডেভেলপ বলতে কিছুই ছিল না, পোল টোল ছিল না, কত কয়েকটা ছিল সাঁকো। এগুলা পাড়ে গিয়া কষ্ট সৃষ্টে যাইতাম মুন্সিরহাট। গাড়ি পেতে কোনো কোনো দিন এমন একটা সমস্যা হইতো, হয়তো গাড়ি আমি মুন্সিরহাট যাই পড়ছি, কিন্তু গাড়িটা আমার সামনে দিয়ে চলে গেছে, টিকিট করতে পারি নাই, বা গাড়ি পর্যন্ত পৌঁছতে পারি না, হাঁটি হাঁটে চলে গেছে এই যে ফেনীতে। এই মানে ফেনীতে মুন্সিরহাট থেকে, বাড়ি থেকে মুন্সিরহাট ফেনী হাঁটি হাঁটি গেছেন? হাঁটি হাঁটি গেছে। বাড়ি থেকে মুন্সিরহাটে যেমন ট্রেন ফেনে হাঁটি হাঁটি চলে গেছে ফেনী। তারপরে ক্লাস করছে কয়েকটা, একটা দুইটা ক্লাস মিস হয়ে গেছে। তারপরে ক্লাস টাস করে আবার ট্রেনে করে বাড়িতে আসি, রাত আসতে আসতে রাত হয়ে গেছে। এই সমস্ত কথা বললে বর্তমান যুগের ছেলেপেলেরা এগুলো বিশ্বাস করবে না, এবং তাদের কাছে এগুলো অবাস্তব মনে হবে। আমরা এইখান থেকে হাঁটি ফেনে গিয়ে ক্লাসও করছি, যখন দিনে গেছে এই জিনিসটি খুব কষ্টে। গ্রাম অঞ্চলে পড়ালেখার পরিবেশ বলতে সেরকম কিছু ছিল না। যাই হোক, এইটার মধ্যে পড়তাম যখন আমি পড়তাম, তখন আমি যে বাড়িতে থাকতাম, এটা একটা শিক্ষকদের বাড়ি, মল্লবাবুর বাড়িতে। মল্লবাবু আমার আত্মীয় ছিলেন না, উনি ওনার বাড়িতে আমাকে রাখছেন, আমি ওনার কাছে লেখাপড়া করছি।
ওনাদের বাড়িতে দুইজন শিক্ষক, একজন হলো বিশ্বের মল্ল আর একজন সন্তোষ মল্ল, দুইজন প্রশাসন স্কুলের শিক্ষক। তাই আমি ওনাদের কাছে পড়তাম। ওনাদের কাছে পড়ার কারণে আমি কিছুটা মানে এই আমার নিজেকে ডেভেলপ করছেন। ডেভেলপ করতে পারছি আর কি। যাই হোক, ওনাদের অবদানও আছে, আর আমাদের পরিশ্রম সমস্যা হচ্ছে। প্রথম স্যার আপনার 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 এই যে মানে শিক্ষকতা পেশাটা আপনি কেন বেছে নিলেন, বা শিক্ষকতার আগে কি অন্য কোথাও কি জব করতেন বা চাকরি করতেন, বা না না শিক্ষকতা না, কিভাবে আসলেন? আচ্ছা আমি বলতেছি। আমি এক বাবার এক ছেলে। আমার বাবার আমার বাবা ছিল বিখ্যাত কবিরাজ জি আমাদের অঞ্চলে। জি তো জি। আমি যখন বিএসসি পাস করি, আমি কিন্তু অল টু সেকেন্ড ক্লাস, তখনকার সেকেন্ড ক্লাস যথেষ্ট এই ছিল, মূল্য ভ্যালুয়েবল। ছিল। হ্যাঁ, চাকরি আমার ক্লাসমেট যারা এই ছিল এইরকম লেভেলের, আমার মতো সার্টিফিকেট, এরা সচিব টচিব হয়ে গেছে। আমি ইচ্ছা করলে হইতে পারতাম। কিন্তু আমার বাবার একটা কথা, তুমি আমার এক ছেলে, তুমি আমার আমার বাড়িতে বাড়িতে আমার থাকো, বাড়িতে হ্যাঁ থাকো। হ্যাঁ, দেখতে হবে। তুমি যে পাস করতে আমি খুব খুশি আছি, তবে বাইরে যেতে হবে। বাইরের দেশে যাওয়ার জন্য চেষ্টা করছি, চেষ্টা করলেও এরকম উঠে পড়ে চেষ্টা করি, কথা বলছি না এমনি। তারপরে একটা দুইটা ইন্টারভিউ দিছি, দিলে একবার আমার চাকরি হয়ে গেছিল, আমি কিন্তু এরপর যাইতে পারি না, যাই নাই। তারপরে এই এরপরে আমি পরেইয়া হাই স্কুল, পরেইয়া হাই স্কুল আছে না, জি স্যার। ওইটা সাবান লাগিয়া উপজেলাতে পড়ছে। জি পরেইয়া জি হাই জি। স্কুলে শিক্ষক দিতেছে। এই এই শিক্ষক মানে সাবস্টিটিউট হিসাবে একজন পিএইচডি শিক্ষক উনি চলে গেছেন বিএড ট্রেনিং করার জন্য। এই কিছুদিনের জন্য আমাকে ওইখানে তারা পার্ট টাইম, পার্ট পার্ট টাইম শিক্ষক। পার্ট টাইমে না, অর্থাৎ উনি না আসা পর্যন্ত উনি রিপ্লেসমেন্ট আপনি সাপোর্ট দিলেন। replacement, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি 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 স্যার, জি স্যার। তারপরে ওইখানে ছিলাম। ওইখান পরে পরবর্তীতে মুহুরীগঞ্জ স্কুলে চলে গেছি। ওইখান থেকে উনি যখন জি ট্রেনিং থেকে যোগ দিচ্ছেন, পাশে মুহুরীগঞ্জ হাই স্কুল, ওই স্কুলে তারা আমাকে নিয়ে গেল। নেওয়া যাওয়ার পরে এখানে ছিলাম, তাও 5 মাস ছিলাম, 5 মাস। এরপরে আমরা জুলফিকার হায়দার, করিম সাহেব প্রধান শিক্ষক, উনি আমার বাবার কাছে এসে, ছেলে একটা তো বিএসসি পাস করছে, আপনি যদি যদি ওনাকে বাড়িতে নিয়ে আসেন, তাহলে আমাদের জন্য করবে। তখন আসানুল্লাহ সাহেব চলে গেছে। জি স্যার। আসানুল্লাহ সাহেব চলে যাওয়ার পরে তারপরে ওনারা দুজন, করিম সাহেব আর হায়দার সাহেব, জুলফিকার হায়দার, ওনারা দুইজন আমার বাবার কাছে আছে। তখন আমার বাবা ওদের দুই দেশে শিক্ষকতা যখন করো রে, বাইরের দেশের আমার এলাকার বাইরের না করি, বাড়িতে থাকি, এই এলাকার ছেলেগুলোকে লক্ষ্য রাখো, এদেরকে মানুষ করতে চেষ্টা কর। তারপরে বাবা এবার যখন বলছে, বাবার অনুরোধে আমি বাড়ি চলে আসছি, বাড়ি গেছি। তখন দক্ষিণ ধর্মপুর হাই স্কুলে, এই স্কুলে দীর্ঘদিন আমি শিক্ষকতা করছি, প্রায় 38 বছর শিক্ষকতা করছি। ধর্মপুর স্কুলে 38 বছর ছিলেন। প্রায় 38 বছর। এরপরে আমার সুযোগ আসছে, হেডমাস্টার হওয়ার চান্স আসছে। এমনকি অ্যাপয়েন্টমেন্ট লেটারও চলে এসেছে। একবার আসছিল ওই শালদার হাই স্কুলে, আমি যাইনি, দূরে। তখন আরেকবার আসছিল এই থেকে ওই এই এটা কোন স্কুল বলে, ফেনীর দক্ষিণে একটা স্কুল থেকে, এখন এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি। তার ধলিয়া হাই স্কুল, ধলিয়া, দলিয়া দলিয়া। হ্যাঁ, ধলিয়া হাই স্কুল। ওইখানে যাওয়ার জন্য তারা যথেষ্ট আমি জানি। আমার আমি জানি যে আমার এক এক নম্বর কথা ছিল আমার বাবার প্রতিষ্ঠানে থাকা, বাবার সাথে কবিরাজি করার, বাবার সাথে সত্য ছিল। আমি সেটাও করতাম, আর স্কুলের টাইমে স্কুলে যেতাম, বাড়িতেই থাকতাম, বাবার কাছে বেশি থাকতাম। এইভাবে চলছে। 90 সালে আমার বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পরে নিজেই বাড়িতে থাকি, ব্যবস্থা করছি। আবার
বাবার ভাষাটাকে অনুশীলন করছি এইভাবে। আর স্কুল লাইফেও মোটামুটি একটা সবচেয়ে আমার আমার সাপোর্টার ছিল যে এই যে হাজর চেয়ারম্যান আছে না, জি স্যার। ওই চেয়ারম্যান আমাদের খুব বেশি আদর, অসম্ভব বেশি আদর। আমারে এমনকি তিনি বলছেন যে তুই সেটা আমার হিন্দু ছেলে, তুই আমার ছেলে, তুই কিন্তু এই স্কুল ছাড়তে পারবি, এই স্কুল, এই ধর্মপুর স্কুল ছাড়ে কোথাও যাবেন না। আমার কিন্তু বক্সমাবতে যাওয়ার জন্য যথেষ্ট তারা তদবির করছে। তো আমি যাই কোথাও যাই, যাই হোক এখানে আসি মোটামুটি ভালো হয়েছিলাম। তারপরে হঠাৎ করে রিটায়ার হওয়ার পরে তো বাড়িতে ছিলাম, আমার উপর কিছুটা এই ছিল, কিছু কি বলে ভূমিদস্যু ভূমিদস্যু আমার উপর আক্রোশ করছিল। তো এইগুলা ওভারকাম করছি, আমি অনেকগুলা মামলা করলাম হয়ে গেছে। এগুলার কারণে হয়তো আমি মেন্টালি শক পাচ্ছি বা ফাইন্যান্সিয়ালি লস হয়েছে। তারপরে ফিজিক্যালি আমি এফেক্টেড হচ্ছি, সবকিছু আমার জীর্ণ শীর্ণ হয়ে গেছে। স্ট্রোকও করছে সে সম্ভবত ওই কারণে। জি স্যার। যাই স্যার হোক, আমি 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 স্যার আপনাকে আপনার আব্বার সম্পর্কে একটু শুনতে চাই। আপনার আব্বাকে আমরা দেখেছি, আমরা যখন আপনাদের বাড়িতে প্রাইভেট পড়তে যেতাম, আমার আব্বার সাথে কিন্তু আপনার আব্বার কিন্তু অসম্ভব রকম ভালো একটা সম্পর্ক ছিল। সেটা ছিল, এটা কল্পনাতীত। হ্যাঁ এখন এখন বললে এটা এগুলো এখন অনেকের কাছে মনে হয় যে এটা অবাস্তব কথা। কথা কিরকম হ্যাঁ। আন্তরিকতা আছে সেটা বললে এটা আমি প্রায় 1 ঘন্টা বলতে পারবো। তোমার বাবার সাথে আমার বাবার কিরকম জি সম্পর্ক স্যার। জি ছিল, স্যার। আমার সাথে তোমার বাবার কি সম্পর্ক জি ছিল, জি জি। না তোমাদের। আমরা কিছুটা কিছুটা আপনার আব্বা আর সাথে আমার আব্বার কেমন সম্পর্ক ছিল এটা বুঝতে পারতাম যখন আপনার কাছে প্রাইভেট পড়তে যেতাম, হুম, সকালে যেতাম। হুম, তো উনি প্রথমে জিজ্ঞেস করতো যে মেম্বারের ছেলেটা আইছে। যখন তখন উনি আমার ভিতরে নিয়ে খই, চিড়া, কলা, উনি হ্যাঁ, সকালে কিন্তু উনি খুব মেনটেন করতো, আমার খেয়াল আছে। উনি সকালে ওই ফুল তুলতে যাইতো। ওই হ্যাঁ, খড়ম হ্যাঁ, ছিল, পূজা পূজা খড়ম, দিতে তো। হ্যাঁ খড়ম পায়ে দিয়ে ফুল তুলতে যাইতো, আবার পুকুরে পূজা দিত। হ্যাঁ, 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 আমার এগুলো খুব মনে পড়ে। আমারে আমারে সবসময় আমি যখন যাইতাম সকালবেলায় আমাকে খুব মানে খুবই স্নেহ করতেন। এবং আমি তখন হ্যাঁ, বুঝতাম না যে কেন উনি আমাকে চিনে না বা ওনার সাথে আমার কোনো ইন্টারেকশন নাই, উনি কেন আমাকে এত আদর করতেন। পরে আব্বার কথা বলতো, যে পুরনো ইতিহাস বলতো যে আব্বার সাথে ওনার কেমন সম্পর্ক ছিল। তো আপনার আব্বার সম্পর্কে এই প্রজন্ম জানে না, যদি কিছু বলতেন না যে আপনার আব্বার সম্পর্কে। কারণ মহিমচন্দ্র মল্লিক এটা 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 চারটিখানি কথা না, এই প্রজন্ম এটা চিন্তাই করতে পারবে না যে ওনার একটা অবস্থান, ওনার যে এই আচার বিচার করা, একসময় উনি এই এলাকা হ্যাঁ, আচার হ্যাঁ, বিচার করতেন। জি জি। হুম, আমরা যতটুকু শুনেছি আমার আব্বার কাছে, যদি আপনার আব্বার সম্পর্কে এই তরুণ প্রজন্মকে যদি কিছু বলেন যে কেমন মানুষ ছিলেন বা উনি কি উনি করতেন। আমার বাবার শত্রু বলতে কেউ ছিলেন না। কাউকে উনি ওনার ওনার বিরুদ্ধে যত রকমের কিন্তু আবার উনি অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না, অন্যায়ের প্রতিবাদ করতেন। এবং অন্যায়ের প্রতিবাদ করতে যায় মাঝে মধ্যে উনি অনেক কিছু সংগ্রাম করতে বুঝছেন? ব্যাপারটা হচ্ছে ওই সংগ্রামের এই যে তোমার বাবা তো মেম্বার ছিল, তোমার বাবা তো জি তোমার স্যার। বাবার সাথে আমার বাবার মেম্বার হওয়াতে তো সামাজিক কিছু দায়িত্ব আছে না। কিন্তু আমার বাবার সামাজিক দায়িত্ব পালন করতে চাই, মেম্বার চেয়ারম্যানদের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল। কিরকম সুসম্পর্ক ছিল সেটা ব- একদম মুখে বললেও শেষ করা যাবে না। তারপরে শুধু আমার বাবার এই যে মেম্বার বা যারা চেয়ারম্যান মেম্বারের সাথে যে সম্পর্ক ছিল সেটা দিয়ে বাবা অনেক কিছু এই প্রতিবাদ করতে পারছে বা এই অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে এদেরকে সঙ্গী হিসাবে রাখতে আমার বাবা। তারপরে এছাড়া এই যে ঘাটগড় মাদ্রাসার আব্দুল্লাহ মাওলানা আছে না, জি আব্দুল হুজুর। জি আব্দুল্লাহ মাওলানার সাথে আমার বাবার সাথে কিরকম বন্ধুত্ব ছিল সেটা সেটা বললে বলা শেষ হবে না। কারণ উনি এই অঞ্চলে ওয়াজ করতে আসলে, পূর্বাঞ্চলে ওয়াজ করতে আসলে
আমার বাবার এখানে আসতে না আসতে বাবার সাথে অন্তত ঘন্টার পর ঘন্টা বিভিন্ন শাস্ত্রীয় কথাবার্তা আমি চলতো। একটু স্যার আপনাকে একটু থামাই, মানে গাটগড় মাদ্রাসার মোতামিম হ্যাঁ ছিলেন জনাব হ্যাঁ আব্দুলাই হুজুর। হ্যাঁ 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 উনি কিন্তু আমাদের এলাকার অন্যতম বুজুর্গ লোক। হ্যাঁ হ্যাঁ এবং এবং দেখেন, এটা থেকে একটা আমি তরুণ প্রজন্মের জন্য একটা মেসেজ দিই, সেটা হচ্ছে যে এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, যে হ্যাঁ একজন ধর্মীয় স্কলার, একটা হ্যাঁ কওমি মাদ্রাসার মোহতামেম, হ্যাঁ আপনার হ্যাঁ আব্বার সাথে কিরকম একটা সম্পর্ক, বন্ধুত্ব, হ্যাঁ। মানে সম্প্রীতি, কি এটা সবার সম্প্রীতিটা একটা শিক্ষণীয়। অসম্ভব শিক্ষণীয়। আমার বাবা উনি অত্যন্ত পরিচ্ছন্ন জীবন যাপন করতেন, অর্থাৎ কোথাও খাইতেন না, বাইরে টাইরে কোনো হুজুরে জানতেন। এই যে আব্দুল্লাহ মাওলানা, আমার বাবা যখন ওইদিকে রুগী টুগি দেখতে যেতেন, ওনার এখানে যাইতেন আর এই হুজুরের এই মাদ্রাসাতে। মাদ্রাসায় হ্যাঁ, মাদ্রাসায় গেলে বাবার জন্য একটা দা রাখতেন, নতুন দা। আর একটা ওনার হুজুরের প্রচুর নারকেল গাছ ছিল। জি ওই স্যার, জি স্যার। এই নারকেলের ডাব পাড়তো, ডাব ডাব পাড়ি বাবারে দিতে হতো। ধরেন কবিরাজ বাবু এই দাঁত দিয়ে এই ডাবটা কাটিয়ে আপনি খান। তো আমার বাবাই খাইতো। তারপর বাবা তেমনি বাজারে টাজারে কোথাও কিছু খাইতো না, সাপ বাপ কিছু খেতে না। তো এই অত্যন্ত সাধু প্রকৃতির বাবা। তারপরে উনি হুজুর, কিন্তু হুজুর ওনারে না খাওয়াইয়া ছাড়তো না। থাকতো না। এই ডাব খাইতেই তো প্রজাকে যে যখন যাইত বাবারে ডাব দিতে হয়তো বাবার সাথে খুব বন্ধুত্ব ছিল। আর উনি যদি এখানে আসতে ঘন্টার পর ঘন্টা বাবার সাথে উনি কথা বলতেন। আমরা তখন পাশে বসে শুনতাম, খুব ভালো লাগতো যে বিভিন্ন শাস্ত্রীয় কথাগুলা, এগুলা মানে একজন আদর্শ মুসলমানদের কিরকম আচার ব্যবহার, একদম আদর্শ হিন্দুর কিরকম আচার ব্যবহার। এবং ওনারা তো বলতেন যে যদি আহ, আদর্শ মান একজন মুসলমান, আদর্শ মান হিন্দু যদি একই ঘরে 1000 বছরে বাস করে, সারা জীবন বাস করে, তাদের মধ্যে কোন রকমের দ্বন্দ্ব বা ঠিক তাই এরকমের ছিল। তারপরে বাবা সবারই কিন্তু আপন হিসেবে আ- আমার যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের সময় আমরা ইন্ডিয়া চলে গেছি না, কত এই এলাকার অন্তত শত শত লোক আর বাবার সাথে দেখা করতে গেছে ইন্ডিয়াতে। আবার ইন্ডিয়াতে থেকে বাবার আনবার জন্য নিয়ে আনছে বাবা। সবার সাথে খুব সুসম্প্রীতি আছে। তোমার বাবা টাবার সাথে কিরকম সুসম্পর্ক ছিল সেটা একটা মানে জি স্যার। এই মুখে বলে শেষ করা যাবে না। স্যার, অত্যন্ত এই এই আত্মীয়তার মতো আপনার ছিল। আপনার আপনাদের বাড়ির সামনে বড় একটা দিঘি আছে, এই দিঘির আছে। পারে বৈশাখী মেলা হতো, মানে পর্ব হয়। হতো আর কি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এইটা হ্যাঁ। আমার খুব মনে পড়ে। এবং এটা কি এখনো হয়? এখনো হয় এই স্যার এটা? বছরও হয়েছে, এই বছরও হয়েছে বৈশাখী মেলা। গজিয়াসলি হয় নাই, অত্যন্ত এইতে হয়েছে। এই আগে যেরকম তোমরা দেখছো গজিয়াসলি মেলা হইতো, 8 10টা 12টা জিরাফির এই জিরাফির দোকান জি। বসতো। তারপরে মনোহারি দোকান, তারপরে বিভিন্ন ফলমূলের দোকান বসতো না বাঁশি এরকম। বাঁশি বাজাতাম আমরা, বাঁশি কিনতাম, বাঁশি হ্যাঁ, বাজাতাম। বাঁশি বাঁশি বিভিন্ন খেলনা টেলনা উঠতো। এখনো ওই বছর হয়েছে গত এটা বছর এটা হয়েছে। চালু রাখতে কোনো চ্যালেঞ্জ আছে? মানে এটা এটা আস্তে আস্তে এটা কমে যাচ্ছে কেন? মানে এটাকে চালু রাখা যাচ্ছে না কেন, বা আগের না, মতোই জোর সারাচ্ছে কেন? আগের মতো না। আগে এখন মানুষেরা তো ওই মেলা টেলাতে বেশি আগ্রহ। তখনকার দিনে ছিল আগ্রহ, এখন বিভিন্ন কারণে, বিশেষ করে এখন তো ওই আসল কথা বলতে গেলে তো কিছু কিছু লোক এটার এই 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 ভালো পছন্দ করে না, ভালো দৃষ্টিতে জি। দেখে না। আচ্ছা এইটাই আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, নাহলে না, এরকম আমি মনে করি, এরকম পর্ব, এরকম উৎসব থাকা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এটাতে আমি বহুবার গিয়েছি আপনাদের এই পর্বে, আপনাদের দিঘির পারে। এবং আমাদের দক্ষিণ ধর্মপুরেও কিন্তু এরকম পর্ব হইতো। হয়তো আগে হ্যাঁ, আগে হতো আগে হতো। হ্যাঁ, ওই যে কবিরাজ বাড়ি, ওদিকেও একটা কবিরাজ বাড়ি ছিল। হম, হ্যাঁ, ওইদিকে হইতো। আমি আমার
আমি খুব এনজয় করতাম, এখানে আমি যাইতাম এবং অনেক ভালো লাগতো আর কি, বিশেষ করে এটা বিকেল বেলার দিকে হইতো। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এটাতে জি আনন্দ পাইতো, বা তারা বাজার করতে পারতেছে, নিজে নিজে খরচ করতে জি পারতেছে, এটাতে তাদের কাছে আনন্দ। মাঠ থেকে 4 আনা পয়সা নিছে, বা 1 পয়সা নিছে, বা 2 পয়সা নিছে, বা 8 জি আনা নিছে, আর তখন তো 1 পয়সা দিয়ে বুট কিনলে পকেট ফুল নিতে হতো। জি এখন জি না, জিনিসপত্রের দাম বাড়ে গেছে। তো এই আর কি, এইটা একটা পোশাকি মেলা, এটা এটা হয়। আবার আমাদের দিক থেকে আর একটা মেলা হয়, সেটা হলো রথ মেলা, রথযাত্রা। তো জি রথযাত্রা এখনো হয়, এই বছর হচ্ছে। এই বছর আজকে তো আমাদের উল্টো রথ। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, স্যার, এবার একটু স্কুলে আসি, সেটা হচ্ছে আপনি এই সারা জীবন দেখতাম আপনি অঙ্কের টিচার ছিলেন, ম্যাথমেটিক্স আপনি খুব পছন্দ হ্যাঁ, করতেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি, আমার মনে হয় আপনার যত ছাত্র আছে হুম, এক কথায় বলবে যে ম্যাথস যারা শিখেছে ধর্মপুর স্কুল থেকে আপনার কাছ থেকেই। তো আপনি ও, ম্যাথমেটিক্স ছাড়া অন্য কোনো সাবজেক্ট কি পড়াইছেন স্কুলে? আমি তো পড়াইতাম আপনাকে শুধু স্কুল। ম্যাথমেটিক্স পড়াইতে দেখছি। স্কুলে তো আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এমনকি বায়োলজিও পড়াইতাম। আমি সব এই সাবজেক্ট গুলোতে এই ভালো ছিল আমার, ফিজিক্স। না, আমি একটা জিনিস দেখতাম যে স্কুলে আপনি যখন টিচার ছিলেন তৎকালীন সময় যারা বিএসসি পড়তো তারা আপনার কাছে প্রাইভেট পড়তো, বিএসসি পাস ছেলে, মানে বিএসসি তে যারা হ্যাঁ, পড়ছে, যেমন হ্যাঁ, আমাদের রবিলোক বিএসসি, হ্যাঁ, তারপরে এনারা কিন্তু আমি দেখতাম যে উত্তর দিকে আমাদের যে রুমটা ছিল সেখানে ওনারা প্রাইভেট পড়তো। তো আপনি হ্যাঁ, তখন স্কুল, জি, স্কুলে হ্যাঁ, যখন আপনি শিক্ষক ছিলেন তখনও কিন্তু স্কুলের বাইরেরও অনেকেই আপনার ম্যাথমেটিক্স এর এই জ্ঞানটাকে নেয়ার জন্য হ্যাঁ, হ্যাঁ, স্কুলে এসে পড়াশোনা করতো। হ্যাঁ, 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 করতে করতে করতে, জি ঠিক জি আছে। আমি বিএসসি ছেলেকে পড়াতাম, জি আমরা পেশাদারি ভাবে নয়, আমরা আসলে সাহায্য করতাম। জি কেউ জি জি যদি আমার কাছে আসতো, জি যেমন যদুনন্দন রক্ষিতে দেখছেন, যদুনন্দন রক্ষিত নাম শুনছে তো? জি এ- শুনছি। হ্যাঁ, এই হে ওই যখন ওই যে বসন্তপুরে, এই না, এখন পর্যন্ত পারি। আগে আপনাদের বাড়ির পাশেই ছিল, মণিপুর ছিল। মনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম খুব ভালো ভালো ছাত্রগুলো আমার কাছে পড়তো। জি যেমন স্যার। হয়তো দেখা যায় ফেনী পাইলটের ছাত্র, ওইখানে হয়তো বিভিন্ন কারণে, যেমন ওই যে মোশাররফ সাহেব আছে না, জি আমরা তারা গুজার, জি 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 মোশাররফ সাহেবের ভাগিনে, এর নাম কি কি জানি, ভুলে গেছি। হ্যাঁ, ওই ফেনী ওই যে, পাইলটের ছাত্র। জি হ্যাঁ, জি বুঝছি, আমাদের ওই এই ডাক্তার সাহেব, হ্যাঁ, ডাক্তার, এখন ডাক্তার, ডাক্তার বুলবুল, ডাক্তার বুলবুল, ডাক্তার বুলবুল। বুলবুল। হ্যাঁ, হ্যাঁ, তারা আমার কাছে পড়তো, বা আচ্ছা অন্যান্য স্কুলে, বরন্তপুর গ্রামে যারা বক্সমার মধ্যে করছে, বা দূরান্তের, আমার কাছে আসে পড়তো। পড়তো যে ওই ছোটবেলায় আমার মা ছিল আমার শিক্ষক। আমার মা জি আমার মা আমার মা ওনারা আমলে উনি ক্লাস 5 পাস, ক্লাস 4 পর্যন্ত করছে, ক্লাস 4। কিন্তু আমার 6, 7, 8, 9 বা 10 উঠে যে অ্যালজাবরাটা এগুলো হচ্ছে না, কিন্তু অঙ্কের ধারণা তার কাছে আমার মা থেকে। অঙ্কে আমি কখনো কম নম্বর পাইতাম না, মানে ক্লাস 9, 10-এ তো 80 নিচে কখনো নাম্বার পাইতাম না। যে কোনো পরীক্ষায়, অঙ্কের পরীক্ষাটা আসলে আমার কাছে ভালো লাগে। এগুলোর মূলত আমি শিখছি আমার মা। আমার মা, তখন আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, প্রাইমারি স্কুলে, তখনও কিন্তু আমার মা আমার অঙ্কের ভালো জ্ঞান দিয়েছিল, যে আমি তখন এই যে জায়গা জমির মাপ টাপ এগুলো আমি তখন পারতাম। তারপরে ওই এটার থেকে যে একটা আনন্দ হয়েছে জি অঙ্কের প্রতি, ওই অঙ্কের পরীক্ষা আসলে বা অঙ্ক করতে আমার কাছে খুব ভালো লাগে। তারপরে এমনকি আমরা যখন বিএসসি পড়ি তখন তো খুব খারাপ অবস্থা, পার্সেন্টেজ ছিল খুব কম, পাস করতে কষ্ট হতো। তখন স্যার আমার, আমি স্যাম কার্ড পাচ্ছি, স্যাম কার্ড পাচ্ছি বিএসসিতে, এটা একটা বিরাট ব্যাপার ছিল। তারপরে অঙ্কটা আমার আগের থেকে, ছোটবেলার থেকে আমার প্রিয় প্রিয় বিষয় ছিল। তো অঙ্কের অনুশীলন আমি বেশি করতাম, এবং একটা অঙ্ককে কয়েক ভিন্ন ভাবে সমাধান করতে চেষ্টা করতাম, চেষ্টা করছি, বা আহ, আবার আমি চেষ্টা করছি আমার ছেলেগুলো সেভাবে হোক,
ডেভেলপ করবো। ওভাবে ডেভেলপ করছে নিজেকে। হ্যাঁ, ডেভেলপ করার চেষ্টা করছি। জি জি অনেকগুলো প্রত্যেকটা ছেলেকে আমি চেষ্টা করছি, ক্লাসেও চেষ্টা করছি যে প্রত্যেকটা ছেলের জন্য তারা আপনাদের ভালো পাস করতে পারে। আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটা একটা গভীর বন্ধন আছে, বিশেষ করে আচ্ছা, আমার খুব আছে মনে পড়ে তোমার। গঙ্গা আপার কথা মনে পড়ে। গঙ্গা দি হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ, সেজমনের সাথে একসাথে পড়তো। তো ওনারা আপনাদের বাড়ি ফেরদৌস। থেকে হেঁটে স্কুলে যেত, প্রথম আমাদের বাড়িতে যে একটু অবস্থান নিত যে আমার বোনরা সব একসাথে যাবো। হ্যাঁ, 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 আবার আপনার একটা বোন আছে, সে আমার ক্লাসমেট, ওর নাম হচ্ছে প্রীতি বা এরকম। প্রীতি, প্রীতি, হ্যাঁ, প্রীতি, হ্যাঁ। তো হ্যাঁ, বাসুদেব তখন খুব ছোট ছিল। আমরা যখন যাইতাম বাসুদেব খুব ছোট ছিল। হ্যাঁ, স্যার, ছোট ছোট। আপনি যখন স্কুলে জয়েন করেন, তখন স্কুলের অবস্থা হ্যাঁ, কেমন হ্যাঁ, ছিল? মানে স্কুলের পরিবেশ কেমন ছিল? ধর্মপুর স্কুলটা তখন তখন কেমন ছিল? ধনপত্র জরাজীর্ণ অবস্থায়, তখন ছাত্র ছিলাম আমি 2 বছর এই স্কুলে জয়েন করছি। তখন সারা জি স্কুলে ছাত্র ছিল 103 জন না কয়জন, মানে 200 জন ছাত্র ছিল না। তো এই পরিবেশ, এই থেকে আমি যাওয়ার পর থেকে আমি চেষ্টা করছি যে যে একটু ভালো টিচিং দিলে ছাত্র বেশি আসবে। তো যখন রেজাল্ট ভালো শুরু হয়েছে, আর 2 বছর আমি আমি জয়েন করার পর থেকে আমি দেখছি তো কোনো অঙ্কে এ প্লাস একজনের থাকবে। অঙ্কে জি স্যার। অঙ্কে একটা ছেলে হইলে এ প্লাস থাকতে হবে কমপক্ষে। একাধিক তো আছেই, তাহলে কমপক্ষে একটা যদিও না থাকে, মনে হবে যে এই বছর আমি ছেলেদেরকে ই করতে পারি নাই। এটা আমার কাছে একটা অনুশোচনা আসতো। তারপরে অর্থাৎ বুঝি যে আমার এটা ব্যর্থতা, একটা ছেলে ওখানে। কিন্তু যদি একটা ছেলে অঙ্কে লেটার পায়, তাহলে আমি বলতাম যে পড়ার আমার শিখানোটা যথার্থ হয়েছে। যথার্থ না হলে আমার শিখানোটা আমি ব্যর্থ মনে করতাম নিজে। তো এইরকম অবস্থা 1 বছর হয় না, 1 বছর হয় না। তো এরপরে তো ছাত্র হইতে হইতে 1600, 1700, 1800 ছাত্র হয়ে গেছে। এরপরে তো ডাবল করা লাগছে। হ্যাঁ, স্যার, আপনি 1800 স্টুডেন্ট পাইছেন স্কুলে? 1800? হ্যাঁ, 1700, 1800 পর্যন্ত পাই গেছিলাম কোন এক এখন তো সময়। স্কুলের ছাত্র, বা আমরা লেটে যেটা জানলাম যে 300 কি 400 এরকম। এখন এখন কত পারেছে। এখন তো আশপাশে অনেকগুলো স্কুল হয়ে গেছে, যেমন আমাদের আব্দুল হক চৌধুরী, হুম, ওখানে জমিলা খাতুন স্কুল আছে, তারপরে আপনার তারাকুজা হুম, স্কুল আছে, তারপরে খেজুরিয়াতে স্কুল হয়েছে। হুম। তো তখন তো এইসব স্কুল ছিল না, 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 এইসব তো স্কুল ছিল না। কারণ না। আমাদের স্কুলে আমরা দেখতাম একদম খেজুরিয়া থেকে স্টুডেন্ট আসতো, ওই দিক দিয়ে আপনার ওই খেজুরিয়া, পশ্চিম পূর্ব দেবপুর, দেবপুর, তারপরে পশ্চিম দেবপুর, পূর্ব জি দেবপুর, জি জি তারপরে এই এলাকাতে কোনো পূর্ব দেবপুর স্কুলও ছিল না, হ্যাঁ, পুরো তারাগোজা স্কুল ছিল স্কুলও ছিল না, ছিল না খেজুরিয়া স্কুলও ছিল না, তারপরে জগৎপুর স্কুলও ছিল না, ছিল না আশেপাশে ওই বৈশকপুর স্কুল ছিল না। এই জি সমস্ত স্কুলগুলো তো অনেক পরে হয়েছে, জি 90 জি পরে হয়েছে। জি 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 তাহলে তখন তো এই এলাকাতে তাঁতগাজী, তারপরে বক্স মাহমুদ। বক্সমা তো পুরো ফুলবাজার হাই স্কুল হয়েছে পরে, আগে এই জি পর্যন্ত ছিল। জি হ্যাঁ, তারপরে আসছিল খন্ডন হাই। যখন এবার জি লোক সংখ্যা বাড়তেছে, লেখাপড়ার প্রতি আকর্ষণ বাড়তেছে, তারপরে মানুষের লেখাপড়ার গুরুত্ব বাড়তেছে, তখন তো এবার প্রচুর ছাত্র হয়ে গেছে, যার কারণে বাধ্য হয়ে 2 শিফট করতে হয়েছে। অ্যাকোমোডেশন হইতেছে না, এই ছাত্রছাত্রী বসার জায়গা দিতে পারতেছে না। আপনি স্যার শিক্ষকতা ধর্মবীর স্কুলে কত সাল থেকে শুরু করছেন? 1900 কত সালে? ছাত্র 78 সাল, না 78 সাল, 78 সালে। 78 সালে। 78 সালে। তা 78 সাল থেকে আপনি রিটায়ার্ড করেছেন 2000 কত সালে স্যার? 15 সালে। 2015 সালে। এই সময়ের মধ্যে আপনি বিভিন্ন জেনারেশনের স্টুডেন্ট দেখেছেন, হ্যাঁ, এবং লেটেস্ট আপনি মোবাইল জেনারেশনও দেখেছেন, যারা হ্যাঁ। মোবাইল টেকনোলজি যখন আসছে। তো আপনি আপনার কাছে কোনো চেঞ্জেস গুলা কি কি দেখেছেন আপনি, যে আপনার 77-এর স্টুডেন্ট আর 2015-এর স্টুডেন্ট, এই দুটার মধ্যে কোনো ডিফারেন্স কি আপনি দেখেছেন, বা এটা যদি কোনো মূল্যায়ন যদি আপনার থাকে? ডিফারেন্স বলতে আগে আগের যে পড়ালেখার ধাঁচটা ছিল, ছেলেদের ছেলেদের
ছাত্রদের প্রতি যে একটা আনুগত্যতা ছিল, শিক্ষকদের একটা শ্রদ্ধাবোধ ছিল, শিক্ষকদের প্রতি যে একটা সম্মান। মমত্ববোধ ছিল, সম্মান ছিল, সেটার কিছুটা হ্রাস পাইছে, কিছুটা হ্রাস পাইছে, মানে একে লাস্ট। তবে আমার বেলা দেখছি যে আমি সব সময় মোটামুটি ভালো একটা এতে ছিলাম, কারণ সবাই আমাকে একদম একটা শেষ বয়স যেদিন স্কুল ত্যাগ করে ওই দিনেও ছাত্ররা কিন্তু আমাকে খুব ব্যস্ত। আমি এটার ছাত্রদের পরিবর্তনটা এত বেশি অনুভব করতে পারি নাই বা করিও নাই। যে যে দুই একটা ব্যতিক্রম তো থাকে, সবকিছুর একটা ব্যতিক্রম থাকে, সব জায়গাতে কিছু ব্যতিক্রম থাকে। দুই একটা যেটা ব্যতিক্রম থাকে সেটা নগণ্য, এটা বলার বেশি বেশি। স্যার, আপনার আপনার শিক্ষকতা জীবনের বিশাল অভিজ্ঞতা থেকে বর্তমান যুগের শিক্ষকদের উদ্দেশ্যে আপনি আপনার কোনো উপদেশ আছে কিনা? বর্তমান যুগের যেসব শিক্ষক, তাদের জন্য আপনার কোনো উপদেশ আছে কিনা, যদি একটু শেয়ার করতেন। আমি আমি মনে করি যতগুলা পেশা আছে, সবচেয়ে সবচেয়ে বিশুদ্ধ পেশাটা হলো শিক্ষকতা। এবং এই শিক্ষকতা ছাত্রদের সাথে আমি আমার এই শিক্ষকতা জীবনের একটা ঘটনার কথা বলি। একদিন আমি ক্লাসে গেছি, একটা ছেলেও জ্যামিতি বই আনে নাই, জ্যামিতির ক্লাস। তা আমি একটা ব্যাট নিয়ে প্রত্যেকটা ছেলেকে একটা একটা বাড়ি দিচ্ছি। বাড়ি দেওয়ার পরে প্রতিটা ছেলের একজনও বাদ দিই নাই। বাড়িটা এমন বেশি এত দূর আঘাত করছি, আমার কাছে মনে হয়েছে আমি অন্যায় করছি, আমি পাপ করছি, আমি আর ক্লাস করি না, আমি ক্লাস থেকে বাইরে আসি, কান্নাকাটি করছি। এই কারণে আমার চোখের জল তরতরে করতেছে, অন্যায় করতেছি। এই অন্যায় আমি ছেলেদেরকে কেন মানলাম? আমি শিক্ষক হিসাবে আমার দায়িত্ব ছিল বই নিয়ে ক্লাসে যাওয়া। আমি ওই দিন বই নিয়ে ক্লাসে যাইনি। এই 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 বোধ থেকে আমার মনে এমন একটা ব্যথা আসছে যে আমি সবচেয়ে বেশি পাপ করছি ওই দিন স্কুলে। সমস্ত ছেলেগুলাকে ওই বেশটা ছিল কার? এটা এই যে এই বেশটা ছিল এই বেশ আমি বলি, ওই ছেলেটা আমার ডাক্তার হয়েছে। এই মুজিব মুজিব না, সাইফুল। আমেনা ম্যাডামের ছেলে, আমেনা ম্যাডাম, আমেনা আমেনা এই আমাদের দক্ষিণ ধর্মপুরের প্রধান আছিল যে, ও, খোকা প্রধানের প্রধান, ছেলে, খোকা প্রধান, খোকা খোকা প্রধান। প্রধানের ছেলে, খোকা প্রধানের আচ্ছা ছেলের আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বুঝছি বুঝছি। বেশে ছেলে, ওই বেশে ছেলেগুলাকে আমি আমার জীবনে সহজে ব্যাট ধরতাম না। ওই দিন ওই ব্যাট দিয়া প্রতিটা ছেলে, একটা ছেলেকে বাদ দিই নাই। প্রতিটা ছেলেকে বাদ দিয়ে আমি ক্লাসটা না করি, অফিসে আসি, চোখের জল পড়ছে। আমি অপরাধ, নিজেকে খুব অপরাধী মনে করছি, কারণ এটা আমার অন্যায় ছিল, ছেলেদের অন্যায়। ছেলেরা তো এই যে না, ছেলেদেরকে কোনোদিন সহজে সহজে ব্যাট ধরতাম ধরতাম, হয়তো শয়তানি চোদানি করতে, এরপরেও ছেলেরা আমাকে করতেছে, খুব ভয় করছে। স্যার আইলে এখন এই জন্য ছেলেদেরকে মারি কখনো শিখানো যাবে না। ছেলেদেরকে ভালোবাসা দিয়ে শিখাতে হবে। এখনো বর্তমান যুগে ছাত্রদেরকে আমি আমার কথা থাকবে, ছেলেদেরকে আপন করে নিতে হইবে, নিজের ছেলে মনে করতে হইবে। এবং আমি যতটুকু আমি যে একটা মহৎ পেশায় যোগদান করেছি, আমার যতটুকু শক্তি আছে বা প্রয়োজনে আমি আরো একজন শিক্ষক, একজন ছাত্র, তবে সেই ভালো ছাত্র। একজন শিক্ষক একজন ছাত্র হবে, তবে সেই ছাত্রটা হবে ভালো ছাত্র। তো শিক্ষকের সবসময় পড়ালেখাতে এ, যুক্ত থাকতে হবে। আমি বেশি জানি, আমি বেশি পারি, এটা কইয়া যদি শিক্ষকতা যদি পড়ালেখা না করে, তো সে শিক্ষক সাকসেস হতে পারে। শিক্ষক সাকসেস হতে হলে শিক্ষকের বেশি বেশি লেখাপড়া। তো আমরাও চেষ্টা করছি। আমি অদ্যাবধি সত্য কথা বলতে কি, অদ্যাবধি আমি অনেকগুলা বই নিয়ে আমার লাইফের সময়টুকু, কাজ টাজ তো নাই এখন, যেটুকু সুযোগ পাই এইটুকু পড়ালেখায় যুক্ত থাকি। যে
এই বর্তমান যুগে শিক্ষকদেরকে বলতে আপনারা পড়ালেখা নিজেরাই পড়ালেখা করেন এবং ছাত্রদেরকে পড়ালেখাতে উৎসাহিত করেন। এটাই হলো আমার কথা, যেটা আমি ব্যক্তি জীবনে যেটা প্রয়োগ করতাম, নিজে নিজে অনুভব করতাম এবং সবাইকে পড়ার জন্য উদ্বুদ্ধ করতে চেষ্টা করতাম, এখনো করি। স্যার, ভালো ফলাফলের বাইরে হুম, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। এখন ভালো মানুষ অবশ্যই। হওয়ার জন্য কি কি গুণাবলী থাকতে হয়, বা তরুণ প্রজন্মের জন্য আপনার কোনো মানে বক্তব্য যদি থাকে বলতেন। আহ, মানে নৈতিকতার উপরে, যেটা নৈতিকতা নৈতিকতা হলো আসল জিনিস। যে নৈতিক দায়িত্ববোধ যদি না থাকে, পিতা মাতার প্রতি কর্তব্যবোধ যদি না থাকে, বা আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য, প্রতিবেশীর প্রতিবেশী কর্তব্যবোধ না থাকে, তাহলে তাকে তো যথার্থ আদর্শ মানুষ বলা যায় না। একটা আদর্শ মানুষ হতে হলে তার দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ, তার ধর্মবোধ তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে ধর্ম পালন করুক, একজন ভালো মুসলমান, একজন ভালো হিন্দু, তারা সারা জীবন যদি থাকে। আমার বাড়িতে, আমরা বাড়িতে এখনো এখনো মুসলমান পরিবারের সাথে আমরা থাকি। আমি ছোটবেলা থেকে, আমার কাকা যখন ইন্ডিয়া চলে গেছে, তোমরা তো দেখছো আমার জি, বাড়িতে। জি। হ্যাঁ, এখনো তো আপনাদের আছে। বাড়িতে একই বাড়িতে আপনারা এক পাশে মুসলিম, এক পাশে হিন্দু। এখনো আছি না? তো হ্যাঁ, আমাদের মধ্যে কখনো বিভেদ হচ্ছে, আমাদের মধ্যে কি আন্তরিকতা আছে সেটা বাইরের মানুষ আমরা যারা জানি। দেখছে আমি তারা আমি বলতে পারে। ব্যক্তিগতভাবে জানি, কারণ আপনাদের বাড়িতে যারা আছে তাদের সাথেও আমাদের পারিবারিক সম্পর্ক আছে, আপনাদের সাথেও আছে। অতএব হ্যাঁ, কোনোদিন আপনাদের সম্পর্কে বা আপনারাও তাদের সম্পর্কে কোনো ধরনের নেগেটিভ কোনো কথা আমরা কোনোদিন কোনো শুনি নেগেটিভ নাই। হয় না কেন? তারা আহ, আহ, যে আদর্শ নিয়ে আছে, আমরা আমরা আদর্শ নিয়ে আছি। কারোর আদর্শের প্রতি আমাদের কারোর রকমের নেই, বিদ্বেষ নাই, বা হিংসা নাই, বিভেদ নাই, কোনো কিছু নেই। তারা তাদের মতো চলতেছে, আমরা আমরা মতো চলতেছি। তাইলে তো এটা তো বিভেদ হওয়ার কথা না। এবং ওরা কিন্তু আপনাদের ঘরের পাশ দিয়েই যায় হ্যাঁ, ওদের কোনোদিন এখন হয় এখন না। এখন হ্যাঁ, হ্যাঁ, অদ্যাবধি আমার আমার অদ্যাবধি আমি আমি জানি, আমি দেখছি স্যার। অদ্যাবধিও তাহলে আমরা তো এই করবো কেন? হিংসা বা খারাপ মনোভাব পোষণ করবো কেন? আমরা তো সম্প্রীতির মধ্যে আছি। সম্প্রীতিটা হলে আসল। সম্প্রীতি থাকতে হলে প্রত্যেকের প্রতি প্রত্যেকের বিশ্বাস থাকতে হবে, প্রত্যেকের প্রতি প্রত্যেকের একটা আন্তরিকতা থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হাতের ধর্ম পালন করবে, আমরা আমরা ধর্ম পালন করবো। প্রত্যেকে ধর্ম পালন করবে, কারোর ধর্মের প্রতি কারোর রকমের বিদ্বেষ না থাকলে তো ভালো নাকি? জি, জি, জি স্যার। স্যার, আমার আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা উম, আর আগের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোনো কি তফাৎ আপনি দেখতে পান? কোনো ডিফারেন্স কি আছে? শিক্ষা ব্যবস্থা, ব্যাপার হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা কি হবে? সবকিছু নিজের কাছে। আমি শিক্ষা ব্যবস্থাটা যেই রকমই হোক, কিন্তু আমাকে যদি আমার যদি আমি পোষণ করি যে আমাকে মানুষ হইতে হবে। রাইট। হ্যাঁ, আমি তো আমার ছাত্রদেরকে প্রায় বলতাম, বড় হও নিজের চেষ্টায়। শিক্ষা ব্যবস্থা আমার কিরকম আছে আমি এটা বুঝি না। আমি বুঝি যে আমি মানুষ হইতে হবে এবং আমাকে মানুষ হওয়ার জন্য কি করতে হবে এবং কিভাবে চেষ্টা করতে হবে, সেটাই আমাকে বেশি, সেটাই আমার গুরুত্ব দিতে হবে। মানে সরকার শিক্ষা আমার ব্যবস্থা কোনো ইস্যু না, আসল হচ্ছে নিজের ইচ্ছা শক্তি। নিজের ইচ্ছা শক্তি, এটাই হলো আপনি আসল। জ্ঞান অর্জন করতে চান কিনা, আপনি কোনো একটা বিষয়ের উপরে খুব গভীরে যে পড়তে চান কিনা, চিন্তা করতে জ্ঞান পারে, নিতে হ্যাঁ। চান কিনা, এটা শিক্ষা ব্যবস্থার চেয়েও সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার নিজের সেলফ নিজের, ব্যবস্থাপনা, হ্যাঁ, নিজেকে ব্যবস্থাপনা করে হুম, জ্ঞান অর্জন করা, নিজেকে ভ্যালুয়েবল করা, এটাই হচ্ছে হ্যাঁ, মূল জিনিস। আপনার মেসেজটা এটাই। হ্যাঁ। সে আগের যে শিক্ষা ব্যবস্থাটা খারাপ ছিল বা ভালো ছিল এটাও বলো, যে আগেও তো বিশাল বিশাল জ্ঞানী গুণী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সৃষ্টি হয়েছে এই শিক্ষার থেকে। আবার এখনো তো হইতেছে, এখন যা জি। হইতেছে না তেমন কথা না, এখনো হইতেছে। এখনো কি হুম। জ্ঞানী গুণী হয়তো পার্সেন্টেজের দিক থেকে এখন কিছু কমে গেছে। হ্যাঁ, কিন্তু হইতেছে তো দুই একজন। অতএব কোনোটাকে বাদ দেওয়া যাবে না। তবে আধুনিকতা যে বিজ্ঞান, ওই বিজ্ঞানের যুগ,
লেখাপড়ার যে একটা যে যুগটা এখন আসছে সবার বিজ্ঞানের প্রতি, যে বিজ্ঞান যত যে বেশি যে জাতি যত বেশি ডেভেলপ হবে, সেই জাতি তত বেশি উন্নতিশীল হবে, গতিশীল হবে, এবং এই মানে সম্মান অর্জন করতে পারবে। তো জি স্যার। বিজ্ঞানের চর্চাটাই আসল। জি স্যার। স্যার আমি এখন আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে স্যার, আপনি কোন চ্যালেঞ্জ বা আপনার পুরো শিক্ষকতা জীবনে আপনি কোন কঠিন সময় পার করেছেন বা এরকম কোন চ্যালেঞ্জ আসছে যে আপনি সবচেয়ে বেশি মনে পড়ে এরকম কোনো কিছু? একটা চ্যালেঞ্জ তো ছিল। আমি যখন 1982 না 83 সালে, আমি ঠিক বুঝতে পারি না, আমরা আমার কি সহকারী প্রধান শিক্ষকের পদ দিয়েছিল, তোমরা করতে পারবে না বলছি। না, আমার খেয়াল আছে স্যার। আমি তখন ধর্মপুর প্রাইমারি স্কুলে পড়ি। আমার খেয়াল হ্যাঁ, আছে। তখন স্কুলে ভীষণ একটা গোলমাল, ভীষণ গোলমাল। তা এই গোলমালের সময় আমার নেওয়ার জন্য আবার কয়েকটা স্কুল রেডি হয়ে গেছে মানে এরা আমার বাড়িতে ধর্ণা দিছে, আপনার ওইখানে থাকি না, এখানে গেলে আর আপনার আমি কিন্তু আমি ছিলাম নিশ্চল, আমার কোনো অভিব্যক্তি ছিল না, অর্থাৎ কোন রকম কারোর প্রতি রুষ্ট খুব ভাব, বিক্ষোভ এগুলো ছিল না। বিক্ষোভ এই ছিল না। আমি 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 আমার ধারণা ছিল যে যখন কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিছে, এইবার এখন এই দায়িত্বটা অনেকে এটা গ্রহণ করতে পারে না, কারণ সিনিয়র শিক্ষক রয়ে গেছে। তা আমিও কিন্তু এটার জন্য উঠে পড়ে লাগি না। আমি কর্তৃপক্ষ যে যখন দিছে, আমি দায়িত্ব পালন করবো ঠিকই, যথাযথ ভাবে। তবে যদি কর্তৃপক্ষ যখন ব্যাঘাত করে, এটা ওনারা চিন্তা করি, তখন একটা খারাপ ভাব গেছিল। তারপরেও আমি কিন্তু ছিলাম ওই কর্তৃপক্ষের পক্ষেই ছিলাম। তো পক্ষে গেছে, তো আমার হচ্ছে আপনি রিজাইন দিলাম, ঠিক আছে resign দিলাম। আমি মান অপমান সম্মান বোধ কিছু কিছু বুঝি নাই তখন, বুঝিও না, বুঝার দরকারও ছিল না আমার। তো আমি সাথে জি সাথে স্যার। রিজাইন দিয়ে দিছি, আবার সব ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আবার কয়েক বছর পরে আমাকে এই পোস্টটা আবার দেওয়া হয়েছে। এটা কিন্তু এটার মূল মূল ব্যাপার, আমাকে খুব মায়া করতে কারা, সাহেবের বাড়ির এই যে সাধু চেয়ারম্যানের মা ছিল, উনি আমার খুব মায়া, অসম্ভব মায়া। এটা এটা হচ্ছে এখন বলতে, তখনও কারোকে বলতে পারি না, বলতে 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 যে সুবিধা পাওয়ার জন্য ওই এই সেটা উত্থাপন করতেছে বা বলতেছে, তো সুবিধা পাওয়ার জন্য উনি আমাকে আন্তরিক ভাবে একেবারে এইভাবে স্নেহ করতেছে, ওনার মায়াতে আমার একটা জন্মবিস্কুট দেওয়া হতে পারে, নাহলে জন্মবিস্কুট আমার থেকে আমার ভালো ভালো সুযোগ আসছিল, আসলে যাইনি। যাই, সেটা হলো অতীতের কথা। স্যার, আপনার অনেক ছাত্র ভালো, ভালো জায়গায় প্রতিষ্ঠিত, দেশে বিদেশে। আপনার এইগুলো ভাবলে আপনার কেমন লাগে? মানে আপনার ও- কাছে অনুভূতিটা কেমন লাগে? ওইগুলা তো আসলে সত্য কথা হচ্ছে কি, এগুলা তো একজন মানুষের ওই বেঁচে থাকার একটা বিশাল অবলম্বন। এগুলা এইগুলাতে বেঁচে থাকার অবলম্বন হয়েছে এই যে একটা 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 ছেলে যে কিছুদিন আগে তোমার একটা কথা, আমেরিকার থেকে একটা মেয়ে আমার জন্য 3,000 টাকা পাঠাইছে, আমি মার ভালো কিছু খাওয়ার জন্য, আমেরিকার থেকে। মেয়েটাকে এটা যে আবুল হায়াত আছে না, জি। আবুল হায়াতের ছিল তো, আবুল হায়াত দুলাল ভাই। এই আবুল হায়াতের ভাগ্নি আর কি করছি আমার পরিচয় দিচ্ছে, জি। এরা আমেরিকা না কানাডা থাকে, এখান থেকে এটা কিন্তু মনে করে এগুলো আমার কাছে কি লাগে, মনে হচ্ছে ওই যে আমাকে এখন স্মরণ করতেছে বা আমার কথা মনে আছে, আমার জন্য যে 3,000 টাকা পাঠাইছে, 3,000 টাকা তো আমার কাছে মনে হচ্ছে 3 কোটি টাকা। একটা আনন্দ লাগে না? জি আমার স্যার। শিক্ষকতা জীবনের এটা একটা মনে হয় যে একটা বিশাল একটা প্রাপ্তি। এই যে এখন আমার যে আমাকে এখনো স্মরণে রাখছে বা আমার আমার জন্য চিন্তা করে। আমি এইবারে কিছু সন্ত্রাসী দ্বারা আমি কিছু এফেক্টেড ছিলাম,
এটা জানো না কিনা জানো তোমার তো জানি তোমার স্যার, জানি স্যার, জানি। কিন্তু ওইটার কারণে আমার কোনো কোনো ছাত্রী রীতিমতো কান্নাকাটি করছে, এটা আমার কাছে কানে আসছে। হ্যাঁ, তো এইগুলো তো মনে হয় যে আমার এইগুলো বিরাট পাওয়া, বিরাট পাওয়া। আমি অর্থবিত্ত তো আমার লাক্সারিয়াস বলতে কিছু নেই। হ্যাঁ, বা শিক্ষকতা জীবনের অর্থবিত্ত তো একদম আহ, নগণ্য, আরো বেসরকারি স্কুল। কিন্তু সেই হিসেবে তো আমার কাছে এটাই মনে হয় যে আমার কাছে সবচেয়ে বড় বড় পাওনা। আপনার আপনি স্যার এই কর্মজীবনে হুম, আপনার আপনি যে পড়াশোনা করেছেন হুম, একাডেমিক লাইফে, হুম। আপনার কোনো প্রিয় শিক্ষকের কথা কি আজকে কি মনে পড়ে আছে আপনার? আছে আছে আছে, প্রিয় শিক্ষকের কথা আছে। প্রিয় শিক্ষক আমার সবচেয়ে বেশি প্রিয় শিক্ষক ছিল প্রাইমারি লেভেলে ছিল সুখেন চন্দ্র দে, উনি মারা গেছেন। এরপরে হাই স্কুল লেভেলে আমার একজন শিক্ষক ছিলেন, ওনার এই সন্তোষ বাবু, প্রথম স্কুলের স্টাফ মাস্টার ছিলেন উনি, উনি ছিলেন। তারপরে আবার আমার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন বিশ্বেশ্বর মল্ল বলে এক শিক্ষক ছিলেন। তারপরে এইতে যখন আমি ইতে পড়ি, পিএইচিতে পড়ি, তখন আমার খুব প্রিয় শিক্ষক ছিলেন হচ্ছে এই হাবিবুর রহমান স্যার, কেমিস্ট্রি স্যার। ও ফেনী কলেজের? ফেনী কলেজে, ফেনী কলেজে যখন হাবিবুর পড়ি রহমান। হাবিবুর রহমান, ওনার সাথে আমার পড়াতে বিশেষ কথাবার্তা হয় না, কিন্তু উনি আমার এমন বেশি পছন্দ ভালোবাসতেন, যেটা কেন যে উনি আমাকে ভালোবাসতেন জানি। কথা বলছেন, একদিন একদিন উনি আমাকে 1 2 6 7 8 এর যে ছাত্ররা ছাত্রদেরকে তাড়া করে রাখতো না, রাখে না স্যারেরা, জি, জি। ক্লাসে একদিন বিসির ক্লাস, বিসি হাবিবুর রহমান স্যারের ক্লাস করে। উনি তো থ্রোলি ইংলিশ করতেন, বাংলা বলতেন না। আমরা তো তখন ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি। উনি তো ই করেন, আমি গ্যালারিতে বসছি একদম লাস্ট বেঞ্চে, লাস্ট বেঞ্চে, কিন্তু আমি ঘুমাই গেছি। ক্লাসের মধ্যে আমি ঘুমাই গেছি। স্যারে লক্ষ্য করছে, স্যার আমাকে এই পিঠা তারা, তো পিঠা তারা গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় কেন দাঁড়ায় গেছে আমি তো বুঝতে পারছি। আমি তখন ঘুমাইতেছি, ওই দিন রাত্রে একটু বেশি লেখাপড়া করছিলাম। ওই ক্লাসে আমার ঘুম চলে এসেছে। স্যার এবার দাঁড়া করে রাখছে, স্যার দাঁড়ায় রয়েছে, একদম দাঁড়া, স্যারের সাথে কোনো কথা বলি না। তো দাঁড়ায় রয়েছি, স্যারের একদম ক্লাস শেষ হয়েছে বা স্যারের এই তুই যে দাঁড়ায় রয়েছিস, কি কারণে দাঁড়িয়েছিস? স্যার আমি বলতে পারবো না, স্যার। আর এই ঘুমাইস না, দেখো ইয়ে স্যার বাড়ি গেছে। ওই স্যারে আমার দুইটা কঠিন কঠিন পরীক্ষার থেকে আমাকে রক্ষা করছে, বুঝছেন? একটা পরীক্ষা দিলে কি, পিএইচির ফাইনাল পরীক্ষা চলে, পিএইচিতে ফাইনাল পরীক্ষা চলে। এর মধ্যে আমার ক্লাসমেট একজন আছিল, নাম ছিল তার রাখাল নাথ। আমার ফিজিক্স পরীক্ষা, আমি পরীক্ষা দিয়ে দেখি যে একটা একটা লুজ পেপার ওই আমার থেকে নিয়ে ওই ওর লেখাপড়া এর মধ্যে চিটা ইউনিভার্সিটি থেকে এক্সটার্নাল আসি, আমরা আরে ধরিয়ে লাইছি। এইবার তো ধরিয়ে লাইছি, দেখা যাচ্ছে দুজনে তো বুঝি, আমি তাদের খাতা দিছি, হ্যাঁ খাতা দেখে আমার খাতা দেখে দেখে লিখতেছে। এইবার আমাদেরকে তাই এক্সপেল করে দিল, খুব গরম। এমন হাবিবুর রহমান স্যার আছে, এই মুহূর্তে হাবিবুর রহমান স্যারের কাছে কানা গেছে যে এইরকম ঘটনা। আসি হাবিবুর রহমান স্যার আসি বলছে, এই এই পিঠে কি হয়েছে? তোমার এই বললো, উনি বলছে যে ওরা এইরকম করছে। তো স্যার তখন একটা কথা বলছে যে আমার এই ফেনী কলেজে যদি কোনো একটা ছেলে পাস করে বিএসসি এই বছর, তো এই ছেলেটা আমার দেখাই যায়, এই ছেলেটা পাস করবে, তাকে এক্সপার্ট দিলে আমার কলেজের কোনো খবর নেই। দোষ কার? তো দোষ তো দুইজনের। আমি যে তারা নিউজ পেপার সরবরাহ করতে দিলাম যে আমারটা, তো এটা আমারটা দেখে দেখে লিখতেছে। ওই যে দোষ তো দুইজনের অপরাধী। তারপরে কাজে এই যাত্রা মাফ করে দেন, আজ ভবিষ্যতে যদি কিছু করে
স্টাইলের সাথে সাথে আমি আসি তাকে expose করতে। এইবার এরপর থেকে আমরা এই দিল্লি হাবিব রহমান স্যার আমার রক্ষা করতে হবে, ইচ্ছা করলে এক্সটার্নাল এক্সপেল করে দিতে পারতো, কিন্তু expel করে না। এই একটা একবার রক্ষা করছে, আর একবার রক্ষা করছে কোন সময়, তাও পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল পরীক্ষা চলে, আমাদের আননোন টেস্ট পরীক্ষা ছিল ভিত্তিতে 4টা সল্ট দেওয়া হয়েছে, ওইটা বাইর করা প্র্যাকটিক্যাল চলতেছে। তখন প্র্যাকটিক্যালের একটা নিয়ম ছিল, এই ওই যে এর স্কুলে একটা পিয়ন ছিল, তারা যদি 10 টাকা দেয় সে বলি দেয়, তা আমি দিই নাই, আমি দিলে না, আমি আমি এই কাজ আমি করতে পারবো না, দেওয়াতে আমার একটু পরীক্ষা নিরীক্ষা করতে করতে লেট হয়ে যায় না, লেট হয়ে গেছে না 8 ঘন্টা তো প্র্যাকটিক্যাল, 8 ঘন্টার মধ্যে আমার ম্যাক্সিমাম টাইম পাস হয়ে গেছে সময় নেই। তার মধ্যে হঠাৎ করে স্যার আসেন, কিরে বিটা তুই এখনো শেষ করতে পারলি না, তুই সুরেশের সাথে কথা বলস নাই? যে, না স্যার। আরে বিটা তো দেখি যে একটা বোকা, বিটা স্যারকে সুরেশের সাথে দেখা করছে। স্যার বলছে, সুরেশ এই নাম্বারটা দেখো, ছেলেটা গেছে গেছে সুরেশ, এইবার আমার একটু সাহায্য হচ্ছে। আননোন 4টা আননোন সল থাকে না, একটার মধ্যে আমার 3টা বার হয়েছে, একটা বার হয় না, এই একটাই বার সে আসি বলি, সে আসি বলাতে পারছে, সেটাতে আমি এইভাবে বের করে লিখে লিখে লিখেছি। 2টা উপকার আমাকে, একটা উপকার করছে আমার এক্সপাল থেকে রক্ষা করছে, আর একটা আমার প্র্যাকটিক্যালি ফিল করার থেকে বাঁচাইছে। তো ওনার উনি ছিলেন আমার খুব প্রিয় হাবিবুর রহমান। জি স্যার। স্যার আপনি আমাদের স্কুলে যে 60 বছর পূর্তি হীরক জয়ন্তী অনুষ্ঠানে তো ছিলেন আপনি, হ্যাঁ ছিলাম ছিলাম, আমি গেছি, আপনার কাছে কেমন লেগেছে অনুষ্ঠানে? আমি দেখেছি আপনি একদম খুবই ভালো প্রথম লাগছে। সারিতে বসেছেন, হ্যাঁ আপনি একদম প্রথম সারিতে বসেছেন, হ্যাঁ হ্যাঁ সামনে হ্যাঁ, প্রথম সারিতে আমার বসছি, খেয়াল আছে। আমারে নিয়ে জি স্যার। এইখানে বসাইছে, যেখানে বসাইছে এখানে আমি যাই করছি আর কি। এই যে এতগুলা ছাত্রছাত্রী দেখলেন একটা অনুষ্ঠানে 60 বছর পূর্তি, হ্যাঁ, আপনার অনুভূতিটা কেমন ছিল স্যার? কেমন খুব লেগেছিল? অস্বাভাবিক আনন্দ অনুভব হচ্ছে, খুব আনন্দ অনুভব হচ্ছে, এবং খুব ভালো লাগছে। মনে হয় যে এ, এ, আমার জীবনে হয়তো আয়ু বৃদ্ধি হয়ে গেছে, সুস্থতা মাশাআল্লাহ। বোধ করতেছি। হ্যাঁ, জি স্যার। ওইখানে হাঁটতে একটা সাহস লাগছে, বা ভালো লাগছে, আনন্দ লাগছে। সবাই আপনার ছাত্র হ্যাঁ, ছাত্রী? সবাই আমার ছাত্রী, সবাই আসে, দেখা টাকা করতেছে, সবাই খুব ভালো এরকম লাগে। অনুষ্ঠানগুলোতে এই প্রাক্তন শিক্ষকরা যখন যায়, আমার মনে হয় এর চেয়ে বড় গর্বের অনুষ্ঠান আর কিছু নাই। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেদিকেই তাকান সেদিকে আপনার ছাত্রছাত্রী, আপনার হ্যাঁ, অতীত মনে পড়ে যাচ্ছে, যে এইসব হ্যাঁ, অনুষ্ঠানগুলো খুব খুবই। ভালো লাগে, জি স্যার, জি স্যার। খুবই স্যার, ভালো লাগে। জি স্যার। স্যার আপনার অনেকগুলো ছাত্র আমাদের অনুষ্ঠানটা দেখছে, যে কেউ কেউ হ্যাঁ মন্তব্য করেছে, যেমন আপনার মনে পড়ে কিনা জানি না, এখন কানাডা থাকে, কানাডা ইউনিভার্সিটি অফ সাসকেচুয়ানের হ্যাঁ প্রধান হ্যাঁ হ্যাঁ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোর্শেদ আলম চৌধুরী, শুনছি আমার। 1985 ব্যাচের, উনি আপনাকে একটা মেসেজ দিয়েছে, আমি একটু পড়ে শোনাই। আমার অত্যন্ত প্রিয় একজন শিক্ষক, আমাদের সময় স্যার গণিত আর বিজ্ঞানের অতুলনীয় শিক্ষক ছিলেন। স্যার এখন আমাকে চিনতে পারবে কিনা জানি না, শিক্ষক হিসাবে স্যারের সিনসিয়ারিটি এবং ইথিক্স অনুকরণীয়, ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনি যদি মোরশেদ ভাই অনুষ্ঠানটা দেখছে, যদি আপনি এখন কিছু বলেন ওনার উদ্দেশ্যে। হ্যাঁ, ওর সাথে তো আমি খুব ভালো করেছি। আমি আমার হাজার হাজার ছাত্র আছে, কিন্তু কিছু কিছু ছাত্রের নাম আমি বুঝতে পারি না, যেমন যেমন মোর্শেদ, তারপরে ধরো এই যে ক্যান্সার বিশেষজ্ঞ হয়েছে এই মুজিবুর রহমান খান, ডাক্তার মুজিবুর রহমান। ডাক্তার মুজিবুর রহমান, ডাক্তার সাইফুল, জি তারপরে স্যার। ডাক্তার ওই এটার নামটা ভুলে গেছি, ওই যে আমনার ছেলে, ওই খোকা বাজানের ছেলে। বাপদাদানের ছেলে, আচ্ছা আচ্ছা। এর নামটা কি আমি ভুলে গেছি এই মুহূর্তে। কিছু কিছু যেমন ডাক্তার হয়েছে, ডেন্টাল ডাক্তার হয়েছে, আমার স্কুলের ছাত্র না, কিন্তু আমার প্রাইভেটের ছাত্র, কেউ বুলবুল, বুলবুল ভাই। বুলবুল। তারপরে এরকম আরো হুমায়ুন কিছু কিছু, কবির বুলবুল, হুমায়ুন কবির বুলবুল। হুমায়ুন কবির, আমরা তুষার বাবু পেয়েছে ছিল জি জি। একসঙ্গে। তারপরে কিছু কিছু ছাত্র আছে, এগুলো এখনো ভুলতে পারি না, কিন্তু তার মধ্যে আমার মুর্শেদ একজন।
আমাদের আবুল হায়াত দুলাল ভাই কিন্তু আপনার কথা বলে। আমি হ্যাঁ হ্যাঁ, ওনার আবুল মুখে হায়াত তো অনেক এবার আমার শুনেছি। বাড়িতে আসছিল। জি স্যার। আবুল হায়াত আমার বাড়িতে আসছে আজ থেকে 2 মাস আগে, জি এক জি দুই জি মাস আগে জি। আমারে আমার এখানে আপনার আসে, আর ফল আপনার টল নিয়ে আসে। আপ- জি সাইফুল আপনাকে এই কৃতজ্ঞতা জানাইছি। এই সাইফুল অনুষ্ঠানটা দেখছে। আরেকজন হুম। ছাত্র আছে কামাল উদ্দিন, ওই ওই লন্ডন থাকে। ও সেও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ সেও কিন্তু আপনাকে, হ্যাঁ আরেকজন আছে জিলুর রহমান, আমাদের ধর্মপুর বাড়ি, সেও আপনাকে সালাম জানাইছে। আরেকজন আছে হাসান মাহমুদ, যিনি আমাদের ধর্মপুর এখন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হয়েছে, ওই যে আমাদের ও হাসান মাহমুদ ভাই, উনিও আচ্ছা আচ্ছা। আপনাকে শুভকামনা। এই যুগে স্যারের মতো শিক্ষক পাওয়া কল্পনা করা যায় না। স্যার একজন আলোকিত মানুষ, মন্তব্য করেছেন। আরেকজন হচ্ছে আমাদের ওই যে মোজাম্মেল হক, উনি মন্তব্য, হ্যাঁ উনি চিনবেন আপনাদের ওই আমাদের এই যে কানু মাস্টার, যে আমাদের মাস্টার চিনছি, খুব মফিজুর রহমান ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ছিলেন। জি চিনছি স্যার। চিনছি। আরেকজন হচ্ছে আপনার শুভকামনা জানাইছে জাহাঙ্গীর আলম। আরেকজন আপনার প্রিয় ছাত্র আছে আলম নাম, ওই যে উত্তর তারাকুজা বাড়ি, এখন বিএ ডব্লিউটি তে চাকরি করে, এরকম ওইটা অসংখ্য। ওই যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চাকরি করে। জি জি জি, হ্যাঁ মুন্সি হ্যাঁ হ্যাঁ, কাকা, মুন্সি কাকার ছেলে, মুন্সি কাকার হ্যাঁ ছেলে। চিনছি, জি চিনছি। জি জি। তো কিছু অনেকে কিছু এরকম, কিছু। অনেকে আপনার অনুষ্ঠানটা দেখছে স্যার। তো আপনাকে অনেক মন্তব্য করেছে, আমি যেহেতু পড়ে শোনালাম। অনেক দূর দূরান্ত থেকে, কানাডা থেকে দেখছে, লন্ডন থেকে দেখতেছে, আমাদের এলাকা ঢাকা চিরগং থেকে। তো আমি এই হ্যাঁ যাত্রাটা শুরু করেছি আপনাকে দিয়ে। আমাদের প্রত্যেকটা শিক্ষককে আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসবো আমরা, যাতে আচ্ছা। করে আপনাদের কাছ থেকে আমরা শুনি, জানি, এবং নতুন প্রজন্ম দেখুক যে আমরা কেমন টিচারের কাছে পড়েছি, কেমন কেমন আমরা কতটা ভাগ্যবান আপনাদের মতো শিক্ষক পেয়েছি। আমরা তো স্যার, আমি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আর কি স্যার। তো আপনাকে আমি এই যে বিষয়টা এখন আলোচনা করবো, সেটা হচ্ছে যে শিক্ষক হিসেবে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কি? মানে আপনি মনে করেন একটা শিক্ষক, আপনি এই শিক্ষকতা পেশায় 37 বছরে আপনি আপনার সবচেয়ে বড় প্রাপ্তিটা কি? শিক্ষকতা প্রাপ্তি ছাত্ররা যখন বড় হয়ে 150 চলে উঠবে, তখন তখন যদি আমার থেকে খারাপ করে, তোমাদের আমাদের খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সেটাই সবচেয়ে আমাদের আনন্দ। যেমন মোরশেদ, যেমন নাম কি, মুজিবুর রহমান খান, এদের কথা যখন মনে হতো তখন আমাদের মানে এটা এত বেশি স্ফীত হয়, এই অনুভবটা খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। মনে হয় যে এটাই আমার জীবনের সাফল্য। এই যে ছেলেগুলো যে মানুষ হয়ে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারছে, বা দেশের সেবা করতে পারতেছে, বা এখনো আমাদেরকে স্মরণ করতেছে, এটাই আমাদের কাছে আনন্দ লাগে। এটাই সবার কাছে আমার এটাই ইচ্ছে যে তোমরা ভালো থাকো, ভালোভাবে দেশের পরিচালনা করো, এবং আমাদের কথা মাঝে মধ্যে স্মরণ রাখো। এই স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনার জন্য আমাদের শুভকামনা। আপনি যদি আল্লাহর জন্য আপনাকে আরো সুস্থ রাখে, অনেকদিন বাঁচিয়ে রাখে। আপনি লাস্টে খুব আবেগ আপ্লুত হয়ে গেলেন আপনার ছাত্রদের কথা বলে। আপনার কাছ থেকে শিক্ষা পেয়ে দেশে বিদেশে সব জায়গায় দেশের সেবা করছে, পৃথিবীর সেবা করছে, মানুষের এটাই। সেবা করতেছে। হ হ হ। আমি আমি নিজেও কিন্তু খুব আবেগ আপ্লুত হয়ে গেছে। আমি চোখের পানি ধরে রাখতে পারছি না যে আপনি, আপনার এটাই তো একটা বড় প্রাপ্তি, একজন অভিভাবক, একজন শিক্ষক। আমরা আপনার এটাই। সন্তানের মতো আপনাদের কাছ থেকে পড়াশোনা শিখে, জ্ঞান অর্জন করে আমরা মোটামুটি সব জায়গায় দেশে বিদেশে সবাই একটা ভালো হ্যাঁ। অবস্থানে আছে, কাজ করতেছে। আর জীবনের সফলতা চাকরি বাকরি দিয়ে মাপা যায় না। ভালো মানুষ, না এরকম না অনেক না। ভালো, হ অনেক হ ভালো হ। মানুষ আছে। আপনাদের স্টুডেন্ট আচ্ছা অনেক আচ্ছা। ভালো হ মানুষ, হ। গ্রামে গঞ্জে, শহরে, হ্যাঁ বন্দরে, সব জায়গায়। তো আমরা আপনার কাছ থেকে শিক্ষা পেয়েছি। আপনি আমার যতটুকু মনে পড়ে, আপনি হেঁটে স্কুলে যেতেন। হ্যাঁ। হাতে আপনার একটা ছাতা ছিল। আপনি সবসময় ছাতা হাতে। আপনি হুম, খুবই সাধারণ জীবনযাপন করতেন। আপনার অনেক কিছু শিক্ষণীয় ছিল, এবং আপনাদের বাড়িতে গেলেও কিন্তু আমি অনেক কিছু শিখতে পারতাম। পরিষ্কার সকালবেলা একদম ঝাড়ু দিয়ে আপনাদের বাড়ির সামনে থেকে একদম আপনাদের ঘর পর্যন্ত কোনো একদম কোনো ধরনের অপরিচ্ছন্নতা ছিল না। এবং হ্যাঁ আপনারা খুবই পরিশীলিত লাইফ লিড করতেন। খাওয়া-দাওয়া আপনি বলেছেন আপনার আব্বা এভাবে মেইনটেইন করতেন। আপনিও। তো এ হ্যাঁ এ হ্যাঁ। জি স্যার। তো স্যার, আমরা আর আপনার সময় নিব না। আপনাকে পেয়েছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, অনেকদিন বাঁচিয়ে রাখুক। আমাদের জন্য আপনি দোয়া করবেন। যদি কখনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন। আপনার সব স্টুডেন্টকে আপনি ক্ষমা করে দিবেন। সবশেষে আপনার অবশ্যই কাছ থেকে অবশ্যই।
আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কোনো কথা বলতে চান কিনা? একটা আমি সেন্টেন্স বা 2 সেন্টেন্সে কোনো কথা বলতে চান কিনা? আহ, আমার ছাত্ররা যেখানে থাকুক সবাই ভালো থাকুক, সুখে থাকুক এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ রাখুক, এই এই তাদের কাছে আমার প্রত্যাশা। তো স্যার আপনি ভালো থাকবেন। আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আচ্ছা, দোয়া করবেন। আর আমরা অবশ্যই। আমরা আপনার জন্য দোয়া করি। ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে।